মহাবিশ্বের প্রতিটা পরতে পরতে লুকিয়ে আছে রহস্য। আর এই রহস্যের অনুসন্ধান করতে গিয়ে মানুষ পৌঁছে গেছে মহাবিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত। তবুও এই মহাবিশ্বের অধিকাংশই দৃষ্টির আড়ালে থেকে গেছে। তেমনই একটা রহস্য ঘেরা গ্রহ বারসুম। ক্ষমতার লোভ সেই গ্রহটিকেও ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে দাঁড় করিয়েছে। প্রায় ধ্বংস হতে যাওয়া এই গ্রহটি এবং এক সুন্দরী রাজকুমারীকে বাঁচানোর অসাধারণ একটা মুভি জন কাটার। রহস্য রোমাঞ্চে ভরা এই মুভিটি আমাদের অনেকেরই প্রিয়। আজ এমন কিছু তথ্য দিব যা অনেকে জানো না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার ও এমন সুন্দর গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। মুভির শুরুতেই সুদূর মহাকাশের লাল গ্রহ দেখানো হয়, যেটিকে আমরা মঙ্গল গ্রহ নামে জানি। তবে এই গ্রহ সম্বন্ধে পৃথিবীর মানুষ আসলে তেমন কিছুই জানে না। তাছাড়া যতটুকু জানে সেটা আসলে ভুল, কারণ এই গ্রহে পৃথিবীর মতো জীবন রয়েছে এবং তাদের বেঁচে থাকার জন্য উপযুক্ত পরিবেশ রয়েছে। পৃথিবীবাসী ওই লাল গ্রহটিকে মঙ্গল নামে চিনলেও সেখানকার বাসিন্দারা এই গ্রহটিকে বারসুম নামে ডাকে। কিন্তু বর্তমানে এই গ্রহ ধ্বংসের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে জোদাঙ্গা নামক একটা ক্ষমতালোভীর রাজ্যের জন্য। জোদাঙ্গা রাজ্যের বর্তমান রাজার নাম সাবথার্ন। সাবথার্ন বারসুম নামের এই গ্রহটিকে দখল করে একাই শাসন করতে চায়। সাবথার্ন গ্রহের অধিকাংশ রাজ্য দখল করে নিলেও তার সামনে বড় বাধা হয়ে দাঁড়ায় হিলিয়াম নামক একটা শক্তিশালী রাজ্য। এই দুই রাজ্যের মধ্যে যুদ্ধ চলাকালীন সময়ে জোদাঙ্গার রাজা সাবথার্নের সামনে উপস্থিত হয় দেবী ইসেসের 3 জন সেবক। ওই সেবকদের প্রধান মেটাই সাং সাবথার্নকে এক অদ্ভুত হাতিয়ার উপহার দিয়ে বলে, এই যুদ্ধে দেবী ইসেস তাকে সাহায্য করার জন্য বেছে নিয়েছে। সে যদি তাদের কথা মতো কাজ করে তাহলে খুব শীঘ্রই সে পুরো বারসুম দখল করে ফেলবে, কোনো কিছুই তাকে আটকে রাখতে পারবে না। দেবী ইসেসের বার্তাবাহকদের মুভিতে থার্নস বলা হয়। এরা যে কোনো সময় যে কোনো রূপ ধারণ করতে পারে এবং শুধুমাত্র এই গ্রহেই না, সৌরজগতের সমস্ত গ্রহেই তারা দ্রুত যাতায়াত করতে পারে। মানে পৃথিবী সহ অন্যান্য গ্রহেও থার্নস রয়েছে। পরের দৃশ্যে 1981 সালের নিউ ইয়র্ক শহরের একটা ব্যস্ততম রাস্তা দেখানো হয়। এই মুভির প্রধান চরিত্র জন কাটার একজন গুপ্তচরের চোখ ফাঁকি দিয়ে পালানোর চেষ্টা করছে। কিছুক্ষণ পর সে নিউ ইয়র্ক শহরের একটা পোস্ট অফিসে এসে পৌঁছায়, কিন্তু আমরা দেখতে পাই ওই গুপ্তচরটি বাহির থেকে তাকে দেখে ফেলেছে। জন কাটার তার ভাগ্নে এডগারকে একটা টেলিগ্রাম পাঠানোর জন্য এখানে এসেছে। টেলিগ্রামে মাত্র কয়েকটা শব্দ লেখা। সে তার ভাগ্নেকে উদ্দেশ্য করে লিখেছে, অন্তত একটা বার আমার সাথে দেখা করো। টেলিগ্রামটি পাবার পর এডগার দ্রুত চলে আসলে থমসন নামে একজন স্টেশনে তাকে রিসিভ করতে গিয়ে বলে, এডগার আপনার জন্য একটা খুব খারাপ সংবাদ অপেক্ষা করছে। স্টেশন থেকে দ্রুত তার মামার প্রাসাদে আসলে উকিল ডাল্টন তাকে জানায়, আপনার মামা জন কাটার আকস্মিকভাবে মারা গেছে। ডাল্টন বলে, জন কাটার সারা জীবন প্রাচীন ইতিহাস নিয়ে গবেষণা করে গেছে, কিন্তু আমার মনে হয় সে কোনো একটা জিনিস খুঁজে বেড়াচ্ছিল। সম্ভবত এখন সে সেটা পেয়ে গিয়েছে। সমস্ত কথা শোনার পর এডগার উকিলকে বলে সে তার মামাকে শেষবারের মতো একবার শ্রদ্ধাঞ্জলি দিতে চায়। তখন ডাল্টন এডগারকে জন কাটারের সমাধি দেখিয়ে বলে, এটা তিনি এমনভাবে তৈরি করেছেন যা বাইরে থেকে কখনোই খোলা সম্ভব হবে না। তার মামার মৃতদেহ এর ভিতরে রয়েছে, কারণ সে চেয়েছিল তার শেষকৃত্য না করে তার শরীর যেন এখানে রেখে দেওয়া হয়। ফলে তার কথা মতোই তারা এই কাজ করেছে। এটা শুধুমাত্র ভেতর থেকেই খোলা সম্ভব। নিশ্চয়ই মনে প্রশ্ন আসছে, এমনটা কেন করা হয়েছে? বন্ধুরা, এখানে একটা বড় ধরনের রহস্য লুকিয়ে আছে, আর এই রহস্যের সমাধান হবে মুভির একদম শেষে, যা জানলে অবাক হয়ে যাবে। জন কাটার মারা যাবার আগে সমস্ত সম্পত্তি এডগারের নামে লিখে দিয়ে গেছে। ডাল্টন প্রয়োজনীয় দলিলপত্রের সাথে জন কাটারের একটা পার্সোনাল ডায়েরি এডগারকে দেয়, কারণ তিনি জীবিত অবস্থায় জানিয়েছিলেন এই ডায়েরি শুধুমাত্র যেন তার ভাগ্নের হাতে তুলে দেওয়া হয়। সবকিছু বুঝিয়ে দিয়ে ডাল্টন চলে গেলে এডগার বেশ কৌতূহল নিয়ে তার মামার দিয়ে যাওয়া ডায়েরিটি পড়তে শুরু করে। আর এখান থেকেই শুরু হয় মূল গল্পের। ডায়েরির শুরুতে জন কাটার তার ভাগ্নেকে উদ্দেশ্য করে লিখেছে, ছোটবেলায় আমি তোমাকে অনেক গল্প শুনিয়েছি যেগুলো তুমি নিঃসংকোচে বিশ্বাস করতে, কিন্তু এখন তুমি অনেকটা বড় হয়েছ,
তাই এই গল্প হয়তো তোমার বিশ্বাস নাও হতে পারে, কিন্তু আমি আরও একবার তোমাকে অনুরোধ করব এই গল্প বিশ্বাস করার জন্য। এতে আরও বেশি আগ্রহ নিয়ে এডগার ডায়েরি পড়া শুরু করে। আমরা জানতে পারি আজ থেকে প্রায় 13 বছর আগে জন কাটার অ্যারিজোনাতে একটা প্রাচীন গুহার খোঁজ করছিল। কারণ জন কাটার কোনো এক কাহিনীতে শুনেছে এক প্রাচীন গুহাতে রয়েছে প্রচুর পরিমাণে সোনা। তাই সে যদি একবার গুহাটি খুঁজে বের করতে পারে তাহলে রাতারাতি বিলিয়নারে পরিণত হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, অ্যারিজোনাতে অনেক সময় অতিবাহিত করার পরেও ওই গুহার খোঁজ সে কিছুতেই পায় না। এমনকি তার কথা সেখানকার কেউই বিশ্বাস করে না। একদিন একটা সরাইখানায় গিয়ে ঝামেলা করায় কর্নেল পাওয়েলের লোকজন জনকে গ্রেপ্তার করে নিয়ে যায়। কারণ ওই সময় অ্যাপাচি নামক একটা স্থানীয় গোষ্ঠী সরকারের বিরুদ্ধে সংগ্রাম চালাচ্ছিল। জন কাটার আগে আমেরিকান গৃহযুদ্ধের একজন আর্মি ক্যাপ্টেন ছিল, তাই পাওয়েল তাকে সেখানে ধরে এনেছে যাতে জন কাটার তাদের ওই গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। তবে জন কাটার তাদেরকে জানিয়ে দেয় সে সরকারি কাজ অনেকদিন আগেই ছেড়ে দিয়েছে। এমনকি সরকারের হয়ে কাজ করতে গিয়ে নিজের অনেক কাছের মানুষদের সে হারিয়ে ফেলেছে। যখন সে ক্যাপ্টেন ছিল তখন তার স্ত্রী এবং সন্তানকে হারিয়েছে। এই ঘটনার পরে সে সেনাবাহিনীর চাকরি ছেড়ে বর্তমানে সোনা খোঁজার কাজে ব্যস্ত রয়েছে। যাই হোক, জন তাকে কোনো সাহায্য করবে না জানার পর তারা তাকে একটা জেলে বন্দি করে রাখে। কিন্তু জন চালাকি করে সেখানকার গার্ডকে মেরে কর্নেলের ঘোড়া নিয়ে পালিয়ে যায়। পাওয়েল তার দলবল নিয়ে তাকে ধাওয়া করতে শুরু করে, কিন্তু হঠাৎই তাদের সম্মুখে সেই অ্যাপাচি গোষ্ঠীর লোকেরা উপস্থিত হলে দুপক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। জন এই ফাঁকে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সে লক্ষ্য করে কর্নেল পাওয়েল গুলি লেগে গুরুতরভাবে আহত হয়ে পড়েছে। তখন অনিচ্ছাকৃত হলেও শুধুমাত্র তাকে বাঁচানোর জন্য তাকে সাথে নিয়ে নিরাপদ দূরত্বে যাওয়ার চেষ্টা করে। কিন্তু অ্যাপাচি গোষ্ঠীর সদস্যরা তাদের পিছনে ধাওয়া করায় তারা একটা গুহায় লুকিয়ে পড়ে। গুহার মধ্যে প্রবেশের পর জন লক্ষ্য করে এটাই সে গুহা যেটা সে এতদিন ধরে খুঁজছে। গুহার চারিদিকে সোনায় ভর্তি, কিন্তু কোনো কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ একটা থার্ন এসে তাকে মেরে ফেলার চেষ্টা করে। জন নিজেকে বাঁচাতে গিয়ে তার হাতের বন্দুক দিয়ে ওই থার্নকে মেরে ফেলে। তখন ওই থার্নের হাতে থাকা একটা মেডেল হঠাৎ জ্বলজ্বল করতে শুরু করে। জন মেডেলটি হাতে নিয়ে ওই থার্নের কাছে শোনা বারসুম উচ্চারণ করতে চোখের পলকে পৃথিবী থেকে মঙ্গল গ্রহে পৌঁছে যায়। আসলে ওই থার্নটি মারা যাওয়ার সময় একটা মন্ত্র উচ্চারণ করছিল যাতে সে আহত অবস্থাতে মঙ্গল গ্রহে টেলিপোর্ট হতে পারে। আর জন তার থেকে শুনে বারসুম কথাটি নিজে উচ্চারণ করে বসে। যেহেতু ওই জাদুর মেডেলটি জনের হাতে ছিল তাই ওই থার্নের জায়গায় জন টেলিপোর্ট হয়ে মঙ্গল গ্রহে চলে আসে। জন একদমই বুঝতে পারে না সে বর্তমানে কোথায় আছে। এমনকি যখন সে উঠে হেঁটে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে সে বারবার হোঁচট খেয়ে পড়ে যায়। কারণ ওই গ্রহের মাধ্যাকর্ষণ শক্তি এবং আমাদের পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির সম্পূর্ণ আলাদা। তাই জন হাঁটতে গিয়ে বারবার হোঁচট খেয়ে পড়ে যেতে শুরু করে, কিন্তু পরবর্তীতে সে নিজেকে সামলে নিয়ে বড় বড় লাফ দিতে সক্ষম হয়। দূরের একটি পাহাড়ে গিয়ে সেখানে কিছু অদ্ভুত প্রাণের বাচ্চা দেখতে পায়। ওই বাচ্চাগুলো ডিম থেকে ফুটে বেরিয়ে কান্না শুরু করতে ওই গ্রহের এক যাযাবর উপজাতি সেখানে চলে আসে। এদেরকে থার্ক বলা হয়। জন প্রথম এরকম জন্তু দেখে অবাক হয়। তাদের মধ্যে একদল জনকে মারার জন্য গুলি করলে একজন জনকে বাঁচিয়ে নেয়, কিন্তু জন চালাকি করে তাদের হাত থেকে পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়। ওই থার্ক উপজাতিরা তাকে বন্দি করে নিজেদের এলাকায় নিয়ে যায়। অন্যদিকে হিলিয়াম রাজ্যের রাজকুমারী ডেজাথরিস তার বাবাকে একটা অদ্ভুত যন্ত্র দেখায়। সেই যন্ত্র থেকে নির্গত হওয়া একটা নীল রশ্মিকে নবম রশ্মি বলে আখ্যা দেয়। আর এটাও জানায় বর্তমানে তাদের বড় শত্রু জোদাঙ্গার নতুন শক্তির উৎস এটাই। তাই যতদূর সম্ভব সে এই শক্তির উৎস খুঁজে বের করে তার মাধ্যমে জোদাঙ্গার রাজা সাবথার্নকে থামাতে চায়। কিন্তু এই যন্ত্র নিয়ে কথা বলার সময় তাদের মধ্যে থাকা এক ছদ্মবেশী থার্ন তার ক্ষমতার মাধ্যমে ওই যন্ত্রটিকে নষ্ট করে দেয়। যদিও রাজা টার্ডোস বুঝতে পারে তার মেয়ের আবিষ্কৃত এই যন্ত্রের মাধ্যমে জোদাঙ্গাকে হারানো সম্ভব, কিন্তু এই রহস্যময় নীল শক্তির উৎস খুঁজে বের করার জন্য তাদের অনেক সময় প্রয়োজন হবে, যা তাদের হাতে একদমই নেই।
কারণ জোদাঙ্গার রাজা তার নতুন ক্ষমতার সাহায্যে এক এক করে তাদের সমস্ত সুরক্ষা কবচ ধ্বংস করে রাজধানীর কাছাকাছি চলে এসেছে। এখন তাদের রাজপ্রাসাদের দিকে অগ্রসর হচ্ছে, তাই তাদের কাছে জোদাঙ্গার শর্ত মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। রাজকুমারী ডেজা জানতে চায় জোদাঙ্গা কোন শর্তে তাদের ছেড়ে দেবে। টার্ডোস তাকে জানায় জোদাঙ্গার রাজা সাবথান তাকে বিয়ে করতে চায়। যদি রাজকুমারী তাকে বিয়ে করতে রাজি হয় তাহলে সাবথান আর তাদের উপর আক্রমণ করবে না। এই কথা শুনে রাজকুমারী বিধ্বস্ত হয়ে পড়ে, কারণ সে খুব ভালো করে জানে সাবথানকে বিয়ে করার পরেও জোদাঙ্গার এই আক্রমণ কোনোদিনও বন্ধ হবে না। মানে জোদাঙ্গা পুরো বারসুম দখল করেই ছাড়বে। তাছাড়া রাজকুমারী যদি একবার তাকে বিয়ে করে ফেলে তাহলে নবম রশ্মি সম্বন্ধে সে তার গবেষণা চালিয়ে যেতে পারবে না। তাই এই প্রস্তাব কোনোভাবেই মেনে নেওয়া যায় না। রাজা টার্ডোস কঠোরভাবে তাকে জানিয়ে দেয় এটা ছাড়া তাদের হাতে আর কোনো উপায় নেই, তাই তাকে বাধ্য হয়ে এই বিবাহ করতেই হবে। ছদ্মবেশী থার্ন মেটাইসাংকে জানিয়ে দেয় হিলিয়ামের রাজকুমারী তাদের শক্তির উৎস আবিষ্কার করে ফেলেছে, কিন্তু সে সেই যন্ত্রটা ধ্বংস করে ফেলেছে। মেটাইসাং ওই ছদ্মবেশী থার্নকে রাজকুমারীর ওপর নজর রাখতে বলে। অন্যদিকে জনকে বন্দি করে থার্করা তাদের ডেরায় নিয়ে আসে। আসলে ডিম ফুটে বাড়ানো ওই বাচ্চাগুলো থার্কদের। তারা যে যার মতো একটা করে বাচ্চা নেয়, কিন্তু অনেক চেষ্টা করেও সর্দারের মেয়ে সোলা কোনো বাচ্চা নিতে পারে না, কারণ সে অন্যান্যদের থেকে দুর্বল এবং শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন। থার্কদের শক্তিশালী যোদ্ধা হাজুস জন কাটারকে মেরে ফেলতে চায়, কিন্তু সর্দার টার্কাস বলে এর নাম ভার্জিনিয়া, এ আমার জন্য খুব মূল্যবান, সে অনেক উঁচুতে উঠতে পারে। এরপর সে জনকে উঠতে বললেও জন তার কথা শোনে না। তখন সর্দার টার্কাস জন কাটারকে তাকে লালন পালনের দায়িত্ব দেয় এবং বলে আগামীকাল তোমাকে অবশ্যই উড়ে দেখাতে হবে। জন তখন কিছু বুঝে উঠতে না পারলেও এটা বুঝতে পেরেছে এটা পৃথিবী না। তখন সে পৃথিবীতে ফিরে যেতে চায়, আর পৃথিবীতে ফিরতে হলে প্রয়োজন হবে সেই মেডেলটা, যেটা বর্তমানে থার্কদের সর্দার টার্সের কাছে আছে। এরপর সব বাচ্চাগুলোর সাথে জনকেও গোসল করিয়ে এক জায়গায় বেঁধে রাখা হয়। সোলা এসে অন্যান্য বাচ্চাদের সাথে জনকেও একটা বিশেষ ধরনের তরল পান করিয়ে দেয়। তখন থেকে জন ওই থার্কদের ভাষা বুঝতে শুরু করে। বন্দি অবস্থায় উলা নামক এক অদ্ভুত জন্তুর সাথে জনের পরিচয় হয়। তাকে এই বাচ্চাগুলো দেখাশোনার জন্য রাখা হয়েছে। জনের এখন একমাত্র লক্ষ্য ওই মেডেলটি উদ্ধার করা, কারণ তাকে যে কোনো উপায়ে বাড়ি ফিরতে হবে। বন্দি অবস্থা থেকে মুক্ত হওয়ার জন্য জন যখনই এক জায়গা থেকে অন্য কোথায় যাওয়ার চেষ্টা করে তখনই উলা খুব দ্রুত তার আগে সেই স্থানে পৌঁছে যায়, যেটা দেখে জন খুব অবাক হয় আর কিছুতেই তাকে পিছু ছাড়াতে পারে না। একসময় জন সোজা উপস্থিত হয় থার্কদের পার্টিতে। উলা তার পিছু করতে করতে সেখানে চলে আসলে উপস্থিত সবাই তাকে মারতে থাকে। জন্তুটাকে বাঁচাতে গিয়ে জন এক ঘুষিতে একটা থার্ককে মেরে ফেলে। জনের এই অস্বাভাবিক ক্ষমতা দেখে থার্ক সর্দার হতবাক হয়ে যায়। উলা নামক প্রাণীটি আসলে সর্দারের মেয়ে সোলার পোষা। টার্কাস মনে করে সোলার জনকে মুক্ত করেছে, তাই শাস্তি হিসেবে পরদিন সোলার লোহার শিক গরম করে দাগ লাগানো হয় এবং জানিয়ে দেওয়া হয় পরবর্তীতে এরকম ভুল যদি আবারও করে তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। ঠিক সে সময় একজন থার্ক খবর দেয় আকাশে 3টি উড়ন্ত যুদ্ধজাহাজ তাদের দিকে এগিয়ে আসছে। তখন সবাই দ্রুত খোলা জায়গা থেকে আড়ালে লুকিয়ে পড়ে। ওদিকে হিলিয়ামের রাজকুমারী সাবথার্নকে বিয়ে করবে না বলে একটা যুদ্ধজাহাজ নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। সাবথার্ন এটা জানতে পেরে 2টা যুদ্ধজাহাজ নিয়ে রাজকুমারীর পিছু নিয়েছে। থার্ক সর্দার টার্কাস জনকে বলে হিলিয়াম ও জোদাঙ্গার মধ্যে যুদ্ধ হচ্ছে, তবে ওই যুদ্ধে হিলিয়াম অবশ্যই হেরে যাবে। এরপরে শুধু আমরা থার্করা অবশিষ্ট থাকব। জন বলে যুদ্ধ দেখে মনে হচ্ছে হিলিয়ামের সাথে অন্যায় করা হচ্ছে। টার্কাস বলে জোদাঙ্গা সবসময় অন্যায়ভাবে অন্য জাতিকে ধ্বংস করে তার দখল নিয়েছে। সাবথার্ন তার শক্তির সাহায্যে রাজকুমারের উড়োজাহাজ ধ্বংস করে দিতে চায়। তখন মেটাইসাং বলে রাজকুমারকে অবশ্যই জীবিত রাখতে হবে। জনও থার্কদের সাথে দূর থেকে যুদ্ধ দেখছিল। একটা টেলিস্কোপের মাধ্যমে দেখে রাজকুমারী তার উড়ন্ত যুদ্ধজাহাজ থেকে নিচের দিকে ঝুলে আছে। জন তাকে মানুষ মনে করে লাফিয়ে বাঁচাতে চলে যায়। সে তার দীর্ঘ দূরত্বে লাফ দেওয়ার ক্ষমতা ব্যবহার করে নিমিষেই রাজকুমারীকে নিচে পড়ে যাওয়া থেকে বাঁচিয়ে নেয়।
এবং জোদাঙ্গার একটা যুদ্ধজাহাজকে ধ্বংস করে দেয়। কিন্তু একসময় সে প্রায় সাবথর্নের হাতে বন্দী হয়ে যাচ্ছিল। ততক্ষণে থার্করাও যুদ্ধজাহাজের দিকে আক্রমণ শুরু করেছে। পরিস্থিতি বেগতিক দেখে সাবথর্ন সেখান থেকে পিছু হটতে বাধ্য হয়। থার্কদের সর্দার জনকে এত দ্রুত গতিতে লাফিয়ে লাফিয়ে যুদ্ধ করতে দেখে মুগ্ধ হয়। সে জনকে ডোটার সুজাত নামক উপাধি দেয় এবং তার ডান হাত বলে ঘোষণা দেয়। এরপর থেকে থার্কদের বিরুদ্ধে যারাই লড়াই করতে আসবে জন তাদের সমস্ত লড়াইয়ের নেতৃত্ব দেবে। কিন্তু এই কথা শুনে জন অসম্মতি জানায়। টার্স তাকে হুমকি দিয়ে বলে, তুমি আমার দেওয়া সম্মান ও প্রস্তাব ফিরিয়ে দিলে যে মহিলাকে বাঁচানোর জন্য তুমি এত লড়াই করলে তার জীবন ঝুঁকিতে পড়ে যাবে। তাই রাজকুমারী ডেজাকে বাঁচাতে অনিচ্ছা সত্ত্বেও তাদের প্রস্তাব জন মেনে নেয়। যুদ্ধে মারা যাওয়া সৈনিকদের দেখে রাজকুমারী ডেজা কাঁদছিল। এটা দেখে জন এগিয়ে এসে বলে, যুদ্ধ কখনোই ভালো কিছু বয়ে আনে না। রাজকুমারী বলে, ভালো কিছুকে রক্ষা করতে হলে অবশ্যই যুদ্ধ করতে হয়, যা সম্মানের। জন রাজকুমারীকে বলে, আমার নাম কার্টার, আমি ভার্জিনিয়া থেকে এসেছি। তোমরা প্রযুক্তিতে এতটা উন্নত হলে কিভাবে? রাজকুমারী বলে, কেন, তোমরা যেখানে আছো সেখানে কি প্রযুক্তি উন্নত হয়নি? আসলে পৃথিবীতে সে সময় উড়োজাহাজ আবিষ্কার হয়নি, তাই এখানে উড়োজাহাজ দেখে জন অবাক হয়েছে। ডেজা সাবথর্নের সাথে যুদ্ধে তাকে সাহায্য করতে বলে এবং তাকে সম্পদের প্রলোভন দেখায়। জন বলে, তোমার অর্থের আমার প্রয়োজন নেই, আমার নিজস্ব একটা স্বর্ণের গুহা আছে। এরপর জন ডেজার কাছ থেকে জানতে পারে সে বর্তমানে বারসুম অর্থাৎ মঙ্গল গ্রহে অবস্থান করছে, আর পৃথিবীকে এই গ্রহের লোকজন জাসুম নামে ডাকে। রাজকুমারী ডেজা তার থেকে জানতে চায় সে এখানে কিভাবে পৌঁছেছে। জন তাকে থার্ক সর্দার টার্সের কাছে থাকা ওই মেডেলটা দেখায়, যার সাহায্যে সে এই গ্রহে এসেছে। রাজকুমারী ওই মেডেল দেখে বুঝতে পারে জন সম্ভবত একজন থার্নস, কারণ ইতিহাস অনুযায়ী এই মেডেল একমাত্র থার্নসদের কাছে থাকা সম্ভব। জনের কথা সত্যতা ও ওই মেডেলের ক্ষমতার রহস্য বের করার জন্য রাজকুমারী তাকে নিয়ে দেবী ইশেশের একটা মন্দিরে যায়। শোলা তাদের বারবার বারণ করে, কারণ দেবীর মন্দিরে থার্ক ছাড়া অন্যান্যদের যাওয়া নিষেধ। মন্দিরে গিয়ে ডেজা জনকে তার দেবতার সাথে কথা বলতে বলে, কিন্তু জন কিছুই বুঝে উঠতে পারে না। সেখানে দেওয়ালে থাকা একটা প্রাচীন লিপি পড়ে রাজকুমারী জনকে জানায়, এই গ্রহে থাকা ইস্ট নদীর প্রান্তে রয়েছে দ্য গেটস অফ ইস্ট, সেখানে গেলে বাকি রহস্যের সমাধান পাওয়া যাবে। জন এই গ্রহে কিভাবে এসেছে আর এখান থেকে সে কিভাবে ফিরতে পারবে। আসলে এটা রাজকুমারীর ডেজার একটা পরিকল্পনা, কারণ যখন থেকে সে জনকে ওইভাবে লাফিয়ে সাবথর্নের বিরুদ্ধে লড়াই করতে দেখেছে, তখন সে বুঝতে পেরেছে জন তাকে জোদাঙ্গাকে পরাজিত করতে সাহায্য করতে পারে। তাই চালাকি করে জনকে একথা জানিয়ে রাজকুমারী জনের সাথে চুক্তি করে সে জনকে গেট পর্যন্ত পৌঁছাতে সাহায্য করবে, বিনিময়ে জোদাঙ্গাকে পরাজিত করতে জনকে সাহায্য করতে হবে। কিন্তু এখান থেকে বেরিয়ে যাওয়ার আগেই মন্দিরে প্রবেশ করার জন্য থার্করা তাদের তিনজনকে গ্রেপ্তার করে। আগের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে, থার্কদের সর্দার আগে ঘোষণা করেছিল শোলা যদি পরবর্তীতে কোনো ভুল করে তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এখন ডেজা এবং জনের ওই মন্দিরে অনুপ্রবেশ শোলার কারণে হয়েছে বলে তাকে দোষী সাব্যস্ত করা হয়। জন বলে ওঠে, তুমি বাবা হয়ে নিজের মেয়েকে কিভাবে মৃত্যুদণ্ড দিতে পারো? থার্ক সর্দার টার্স চালাকি করে তাদের তিনজনকে পালিয়ে যেতে সাহায্য করে। জনকে বলে, তুমি আমার মেয়েকে এখান থেকে অনেক দূরে নিয়ে চলে যাবে। জন এবং ডেজা যেহেতু ইস্টের গেট পর্যন্ত যাবে, তাই শোলাকে তাদের সাথে যেতে বলে, যাতে দেবী ইশেশের কাজে সে নিজেকে নিযুক্ত করতে পারে। কিন্তু ওদের পালিয়ে যেতে সাহায্য করার জন্য তালহাজুস অন্যান্য থার্কদের খেপিয়ে তোলে। থার্কদের আইন ভঙ্গ করে বন্দীদের পালিয়ে যেতে সাহায্য করার বিশ্বাসঘাতকতা করার জন্য টার্সকে বন্দি করে তালহাজুস নিজেই থার্কদের সর্দার হয়ে যায়। এদিকে জন, শোলা এবং ডেজা বেশ কয়েকদিন নদীর উদ্দেশ্যে যাত্রা করার পর শোলা জনকে সতর্ক করে বলে, ডেজা তাদের ইচ্ছাকৃতভাবে ভুল পথে নিয়ে যাচ্ছে, মানে এই পথে গেলে তারা নদী পর্যন্ত পৌঁছাতে পারবে না। তখন জন রাজকুমারীর কাছে জানতে চায় তারা এখন কোন দিকে যাচ্ছে। ডেজা আর কোনো উপায় না পেয়ে স্বীকার করে তারা হিলিয়ামের দিকে যাচ্ছে। তখন ওই রাজ্যের রাজকুমারী এবং সে চায় যে করে হোক জোদাঙ্গাকে পরাজিত করতে। সাবথর্নকে হারাতে না পারলে সে বারসুমকে ধ্বংস করে ফেলবে। ডেজা বলে হিলিয়ামকে বাঁচানোর জন্য সাবথর্ন তার বাবার কাছে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে,
কিন্তু আমি জানি এত কিছুর পরেও যুদ্ধ থামবে না, সে হিলিয়ামকে ধ্বংস করেই ছাড়বে। তাছাড়া রাজকুমারী সাবথানকে বিয়ে করতে চায় না, এজন্যই সে রাজ্য থেকে পালিয়ে এসেছে। ডেজা বলে আসলে দ্য গেটস অফ ইস্ট বলে কিছুই নেই, ওগুলো সবই কাল্পনিক। জন তার কাছের ওই মেডেলটা দেখিয়ে বলে তোমার ধারণা ভুল, আসলে সবকিছুর অস্তিত্ব আছে। এখন আমার প্রথম লক্ষ্য যেভাবে হোক সেটা খুঁজে বের করা, তারপর আমি ভেবে দেখতে পারি আমি তোমাকে সাহায্য করব কিনা। ফলে এক প্রকার নিরুপায় হয়ে রাজকুমারী তাদের সাথে সেই নদীর কিনারায় চলে আসে। অন্যদিকে মেটাই সাং সাবতানকে বলে তুমি এখনো যথেষ্ট প্রজ্ঞার পরিচয় দিচ্ছ না, তুমি যদি আমার কথা না শুনো আমি অন্য কাউকে বেছে নেব। এদিকে অন্যান্য থার্নরা মেটাই সাংকে জানিয়ে দেয় জন ইতিমধ্যে দ্য গেটস অফ ইস্টের কাছাকাছি চলে এসেছে। মেটাই সাং সেখানে পৌঁছে দূর থেকে তাদের উপর লক্ষ্য রাখে। নদীর ধারে পৌঁছে শোলা একাই তার বাবার কথা মতো একটা নৌকা নিয়ে চলে যেতে চায়। জন তাকে বুঝিয়ে বলে যদি সত্যি তুমি তোমার বাবার যোগ্য সন্তান হতে চাও তাহলে আমাকে সাহায্য করো। এরপর জন, শোলা ও ডেজা ছোট্ট একটা নৌকা নিয়ে নদীপথ ধরে সামনে এগোতে থাকে। কিছু তো যাবার পর নদীর মাঝে অস্বাভাবিকভাবে তারা একটা উল্টানো পিরামিডের মতো কাঠামো দেখতে পায়। জন রাজকুমারীকে নিয়ে এক লাফে ওই গেটস অফ ইস্টের উপরে উঠে যায়, আর সাথে সাথে তার কাছে থাকা মেডেলটি উজ্জ্বল হয়ে ওঠে। গেটস অফ ইস্ট খুলতে ভেতরে গিয়ে ওই মেডেলটার সাহায্যে রাজকুমারী সেই নবম রশ্মির রহস্য সম্পর্কে বিস্তারিত জানতে পারে। সবকিছু দেখে ডেজা এবার বিশ্বাস করে আসলে থার্নদের অস্তিত্ব আছে, আর তারা জোদাঙ্গার রাজা সাবথানকে এই যুদ্ধে সাহায্য করছে। তারা সেখানে সৌরজগৎ সম্পর্কে অনেক তথ্য পায়। একসময় বুঝতে পারে জন ওই মেডেলের শক্তির সাহায্যে টেলিপোর্ট হয়ে এখানে এসেছে। কিন্তু মেডেলের শক্তি কিভাবে কাজ করে সেটা জানার জন্য তাদের হিলিয়ামের গবেষণাগারে যেতে হবে। সেখানে কিছু বই থেকে তথ্য নিয়ে রাজকুমারী তাকে ফিরে যেতে সাহায্য করতে পারবে। জন পৃথিবীতে ফেরার আশায় রাজকুমারীর এই প্রস্তাবে রাজি হয়ে যায়। অন্যদিকে মেটাই সাং থার যোদ্ধাদের নদীর কিনারায় নিয়ে এসে হামলা শুরু করে দিয়েছে। তিনজন দ্রুত নৌকা নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু নৌকা থেকে নেমে কিছু দূর যাওয়ার পর জন একটা জায়গায় থেমে রাজকুমারী এবং শোলাকে এখান থেকে চলে যেতে বলে, কারণ সে একাই উপজাতির সাথে লড়াই করবে। দুজন চলে গেলেও শোলার সেই পোষা প্রাণীটা লড়াই করার জন্য জনের সাথে থেকে যায়। জন একাই উপজাতিদের সাথে লড়াই করে তাদের বেশ কিছু সদস্যকে মেরে লাশের পাহাড় বানিয়ে ফেলে, কিন্তু তারা সংখ্যায় অনেক বেশি থাকায় জন একসময় তাদের কাছে কোণঠাসা হয়ে পড়ে। ঠিক তখন হিলিয়ামের রাজা টারডোস্ট এবং জোদাঙ্গার রাজা সাবথার্ন তাদের বাহিনী নিয়ে এসে উপজাতিদের হাত থেকে জনকে উদ্ধার করে। আসলে সাবথার্ন মেটাই সাংয়ের কথা মতো একটা পরিকল্পনা করে এখানে এসেছে। সে তার তলোয়ার রাজকুমারীকে দিয়ে আত্মসমর্পণ করে তাকে বিয়ের প্রস্তাব দেয় এবং বলে আমার চিকিৎসক তোমার এই পৃথিবীবাসীকে চিকিৎসা করে সুস্থ করে তুলতে পারবে। কিন্তু রাজকুমারী তলোয়ার নিয়ে সাবথানকে মারতে গেলে সে বলে আমাদের দুই রাজ্য একত্রিত হলে আমরা অনেক কিছুই করতে পারবো, তোমাকে শুধু আমার বিয়ে করতে হবে। রাজকুমারী তার কথায় আশ্বস্ত হয়ে আহত জনকে সুস্থ করার জন্য জোদাঙ্গায় চলে আসে। যখন জনের জ্ঞান ফেরে সে ভাবে হয়তো হিলিয়ামে আছে, কিন্তু একটু পর বুঝতে পারে সে এখন জোদাঙ্গায়। ঠিক তখন রাজকুমারী ডেজার সেনাপতি কান্টোসকান জনকে সেখান থেকে পালিয়ে নিয়ে যায়। কান্টোসকান জনকে বলে আমাদের দ্রুত সামনের ওই উঁচু টাওয়ারে যেতে হবে, সেখানে রাজকুমারী অবস্থান করছে। সেখানে গিয়ে জন দেখে রাজকুমারী থরিস বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। জনকে দেখে রাজকুমারী সবাইকে বাইরে চলে যেতে বলে এবং সেনাপতিকে ধন্যবাদ জানায়। সবাই বাইরে চলে গেলে ডেজা শেষবারের মতো সে জনকে অনুরোধ করে তার হয়ে লড়াই করার জন্য, কিন্তু জন তার এই অনুরোধের কোনো উত্তরই দেয় না। রাজকুমারী জনের আঙ্গুলে আংটি দেখে বুঝতে পারে নিশ্চয় পৃথিবীতে কেউ তার জন্য অপেক্ষা করছে, আর তাই জন এখানে দেরি করতে চায় না। প্রথম দেখার পর থেকে বড় যোদ্ধা মনে করে রাজকুমারী ডেজা জনকে ভালোবেসে ফেলেছিল, কিন্তু সে বুঝতে পারছে জনের জীবনে অন্য কেউ আছে। তাই বৃথা চেষ্টা না করে মেডেলটা তার হাতে দিয়ে বলে আমি আগেই তোমার পৃথিবীতে ফেরার উপায় জেনে গিয়েছিলাম, কিন্তু আমি চেষ্টা করেছি হিলিয়ামকে রক্ষা করার জন্য তুমি যেন আমাদেরকে সাহায্য করো, তাই তুমি চাইলেই এখন পৃথিবীতে ফিরে যেতে পারবে। এরপর রাজকুমারী ডেজা তার সাথে সাথে একটা মন্ত্র উচ্চারণ করতে বলে। ঠিক সে সময় জোদাঙ্গার প্রহরীরা ভেতরে চলে আসে। রাজকুমারী পেছনে ফিরে দেখতে পায় জন অদৃশ্য হয়ে গেছে।
রাজকুমারী মনে করে জন হয়তো পৃথিবীতে ফিরে গেছে। এটা ভেবে নিরাশ হয়ে সাবধানকে বলে, খুব শীঘ্রই চাঁদ উঠে যাবে, আমাদের দ্রুত বিয়ের প্রস্তুতি নেওয়া প্রয়োজন। কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পাই জন এখনো পৃথিবীতে ফেরেনি। আসলে জন কোথাও যায়নি, সে ওই ঘরের মধ্যেই লুকিয়েছিল। সবাই চলে যাওয়ার পর জন রাজকুমারীর পেছনে দাঁড়ায়, কিন্তু দাসীদের মধ্যে ছদ্মবেশী মেটাই সাং তার ক্ষমতার মাধ্যমে জনকে বন্দি করে ফেলে এবং তাকে নিয়ে যাওয়ার সময় মেটাই সাং বলে, তুমি ভার্জিনিয়া থেকে এসেছো। জন জানতে চায়, এত সব তুমি কিভাবে জানো? তুমি নিশ্চয় একজন থার্ন। এরপর তারা রাস্তা ধরে হাঁটার সময় মেটাই সাং বিভিন্ন মানুষের রূপ ধারণ করে যাওয়ার সময় বলে, আমি মেটাই সাং, তবে আমার অস্তিত্ব সম্পর্কে কেউ জানে না। জন তার কাছ থেকে জানতে চায় সে দেবী ইসেসের বার্তাবাহক হয়ে কেন জোদাঙ্গাকে সাহায্য করছে। উত্তরে মেটাই সাং জানায় তারা আসলে কারো নির্দেশে এমনটা করছে না। কোনো সভ্যতাকে তারা ধ্বংসের দিকে নিয়ে যায়, তার কারণ ভারসাম্য বজায় রাখা। ভারসাম্যের সমতা বজায় রাখা মেটাই সাং জোদাঙ্গা বেছে নিয়েছে। মানে জোদাঙ্গার মাধ্যমে তারা এই পুরো গ্রহের সমস্ত সভ্যতাকে ধ্বংস করে দেবে, শুধুমাত্র এই গ্রহের ভারসাম্য বজায় রাখার জন্য। আর এমনটা তারা বহু বছর ধরে অন্যান্য সব গ্রহের ক্ষেত্রেই করে এসেছে। মেটাই সাং বলে, আজ রাতে বিয়ের পর রাজকুমারী ডেজা সহ যারাই নবম রশির ক্ষমতা সম্পর্কে জানে তাদের মেরে ফেলা হবে। আর এভাবে শুরু থেকে তাদের ক্ষমতার ওই রশ্মির গোপনীয়তা রক্ষা করে আসছে তারা। জন চেষ্টা করেও নিজেকে মেটাই সাংয়ের হাত থেকে পালাতে পারে না, কিন্তু তখন উলা দৌড়ে এসে মেটাই সাংয়ের হাতের ব্রেসলেটটা কামড়ে ভেঙে ফেলে। এতে জন মুক্ত হয়ে যায়। এরপর সে দ্রুত একটা ছোট্ট উড়োজাহাজ নিয়ে রাজকুমারী ডেজাকে বাঁচাতে চলে যায়। মেটাই সাং সাবধানের রূপ ধারণ করে সৈনিকদের জনের পিছনে লেলিয়ে দেয়। জন ভালো করেই জানে তার একার পক্ষে জোদাঙ্গার বিশাল বাহিনীর মোকাবেলা করা সম্ভব না, তাই থার্কদের কাছে থেকে সাহায্য পাওয়ার আশায় তাদের এলাকায় যায়। কিন্তু সে তো আর জানে না থার্কদের রাজ্যের বর্তমান অবস্থা কি। সে টারকাসকে বন্দি বানিয়ে তালহাজুর সর্দার হয়ে উঠেছে। জন শোলাকে নিয়ে থার্কদের সীমানার কাছে আসতেই তার উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে পড়ে। সীমান্ত প্রহরী থার্করা জন ও শোলাকে বন্দি করে নিয়ে যায়। জনকে কারাগারে নিক্ষেপ করা হলে সে দেখে সর্দার টারকাস আহত হয়ে পড়ে আছে। জনকে সর্দার টারকাস বলে, যখন আমি প্রথম তোমাকে আকাশে উঠতে দেখেছিলাম আমি ভেবেছিলাম তুমি থার্কদের পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনতে সাহায্য করতে পারবে, কিন্তু ইতিমধ্যে অনেক দেরি হয়ে গেছে। জন তাকে জানায় শোলাও বর্তমানে এই রাজ্যে অবস্থান করছে। একথা শুনতেই টারকাস রেগে জনকে মারার চেষ্টা করে। সে বলে, আমি জীবনের ঝুঁকি নিয়ে আমার মেয়েকে বাঁচানোর জন্য তোমার কাছ থেকে ওয়াদা নিয়েছিলাম, কিন্তু শরীরের শক্তি না থাকায় সে অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর তালহাজুসের লোকজন এসে তাদের দুইজনকে একটা গ্যালারিতে নিয়ে যায়। এখানে তাদের দুইজনকে দুইটা বড় বড় হিংস্র গলিরার মতো জন্তুর সাথে লড়াই করতে হবে, কিন্তু জনকে শিকলের সাহায্যে বড় পাথরের সাথে বেঁধে রাখায় সে ভালোভাবে লাফাতে পারছিল না। নিজের বাবা ও জনকে এই কঠিন পরিস্থিতি থেকে রক্ষা করার জন্য শোলা গ্যালারি থেকে লাফিয়ে ময়দানে চলে আসে। খানিকক্ষণ কসরত করার পর জন একে একে দুটা জন্তুকে মেরে ফেলে। লড়াইটা দেখার মতো ছিল বন্ধুরা, আশা করছি মজা পেয়েছ। জন্তুগুলোকে হারানোর সাথে সাথে জন বর্তমান থার্ক সর্দার তালহাজুসকে তার সাথে মোকাবেলা করার চ্যালেঞ্জ করে। থার্কদের নিয়ম অনুযায়ী কেউ যদি সর্দারকে চ্যালেঞ্জ করে তাহলে সর্দারকে অবশ্যই তার সাথে লড়াই করতে হবে, আর লড়াই শেষে যে জিতবে সে হবে পরবর্তী সর্দার। তালহাজুস সবার উদ্দেশ্যে বলে, জন থার্ক না, অন্য গ্রহ থেকে এসেছে, সে তাকে চ্যালেঞ্জ করতে পারে না। টারকাস বলে সে একজন থার্ক, তার নাম ডাটার সোজাত। সমস্ত থার্করা তার কথায় সম্মতি জানালে বাধ্য হয়ে তালহাজুসকে লড়াইয়ে নামতে হয়, কিন্তু চোখের পলকে জন তাকে দ্বিখণ্ডিত করে নিজেই থার্কদের সর্দার হয়ে যায়। জন সকল থার্কদের উদ্দেশ্য করে বলে, আর যদি হিলিয়াম হেরে যায় তাহলে বারসুম ধ্বংস হয়ে যাবে। তাই সে থার্কদের উজ্জীবিত করে যুদ্ধের জন্য বিশাল বাহিনী নিয়ে জোদাঙ্গার রওনা দেয়। কিন্তু জোদাঙ্গায় পৌঁছে তারা লক্ষ্য করে ওই শহর সম্পূর্ণ খালি, কারণ জোদাঙ্গার রাজার বিবাহ সম্পন্ন হবে হিলিয়ামে। জন থার্কদের বলে দ্রুত হিলিয়ামে পৌঁছাতে হলে অবশ্যই এই উড়োজাহাজগুলো নিয়ে যেতে হবে, কিন্তু টারকাস বলে থার্করা উড়োজাহাজ উড়াতে জানে না। নিরুপায় হয়ে জন একাই একটা উড়োজাহাজ নিয়ে হিলিয়ামের দিকে ছুটে যায়। অন্যদিকে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে। ইতিমধ্যে পূর্ণিমার চাঁদ নির্দিষ্ট স্থানে পৌঁছে গেছে। শেষ মুহূর্তে জন এসে বলে এটা একটা চক্রান্ত। জোদাঙ্গার বাহিনী ইতিমধ্যে হিলিয়াম আক্রমণ করার জন্য শহর ঘিরে ফেলেছে।
পরিকল্পনা ভেস্তে যাওয়ায় মেটাই সাং সাবধানকে বলে রাজকুমারীর ডেজাকে মেরে ফেলো। জন লাফিয়ে রাজকুমারীকে বাঁচানোর চেষ্টা করে। একসময় রাজকুমারী উঁচু থেকে পড়ে গেলে জন আবার তাকে বাঁচিয়ে নেয়। ইতিমধ্যে দুই বাহিনীর মধ্যে লড়াই শুরু হয়ে গেছে। একসময় সাবধান জনকে পরাস্ত করে ফেললে থার্করা উড়োজাহাজ নিয়ে এসে লড়াইয়ে অংশগ্রহণ করে। মুহূর্তে যুদ্ধের মোড় ঘুরে যায়। লড়াইয়ের এক পর্যায়ে জন সাবধানকে আহত করে ফেললে দূর থেকে এই দৃশ্য দেখে মেটাই সাং সাবধানকে মেরে ফেলে। এরপর সে যখন জনকেও মারতে যায় তখন রাজকুমারীর ডেজা তাকে বাধা দেয়। মুহূর্তে মেটাই সাং রাজকুমারীর রূপ ধারণ করে তার সাথে মারামারি শুরু করে এবং রাজকুমারীকে বন্দি করে ফেলে। রাজকুমারীর ডেজা চালাকি করে তার গলার মেডেলটা দূরে ছুঁড়ে ফেলে। মেডেলটা পড়ে থাকতে দেখে টার্কাস সেটা হাতে নিতে মেটাই সাং জনের রূপ ধরে এসে সেটা হাতিয়ে নিয়ে পালিয়ে যায়। জোদাঙ্গা বাহিনীর পরাজয় মেনে নিয়ে আত্মসমর্পণ করে। যুদ্ধ থেমে গেলে জন থার্কের সর্দার হয়ে হিলিয়ামের রাজকুমারীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। একদিন রাতে জন সিদ্ধান্ত নেয় সে আজীবন এই গ্রহে থেকে যাবে। তাই সে মনে করে এখন আর এই মেডেলের তার প্রয়োজন নেই, আর এই চিন্তা থেকে সে মেডেলটা দূরে ছুঁড়ে ফেলে দেয়। ঠিক তারপরেই সেখানে ছদ্মবেশে থাকা মেটাই সাং তার শক্তির সাহায্যে জনকে পৃথিবীতে পাঠিয়ে দেয়। চোখ খুলে জন নিজেকে সেই গুহাতে আবিষ্কার করে। ইতিমধ্যে বহু বছর পার হয়ে গেছে। পাশে আহত সেই ক্যাপ্টেনের মৃতদেহ কঙ্কালে পরিণত হয়েছে। তখন জনের মেটাই সাংয়ের কিছু কথা মনে পড়ে, অর্থাৎ পৃথিবীতেও থার্নদের অস্তিত্ব আছে। এরপর থেকে জন পৃথিবীর আনাচে কানাচে ওই মেডেলের খোঁজ করে বেড়ায়। বহু বছর গবেষণা করার পরেও সেই কাঙ্ক্ষিত মেডেল খুঁজে পায় না, কিন্তু সে জানে তার উপর বহুরূপী একটা থার্ন নজর রাখছে। তাই সে একটা পরিকল্পনা করে। ভাগ্নে এডগারের কাছে একটা চিঠি লেখে। মারা যাবার পর শেষকৃত্য অনুষ্ঠান না করা এবং ভেতর থেকে বন্ধ রাখার উদ্দেশ্য হলো সে জানে থার্নরা তার উপর লক্ষ্য রাখছে। তারা যদি তার দেহ নষ্ট করে ফেলে তাহলে কখনোই মঙ্গলে পৌঁছাতে পারবে না। ডায়েরি থেকে এডগার জানতে পারে থার্নরা তার দেহ নষ্ট করার চেষ্টা করবে। তাই সে এডগারকে তার সমাধি রক্ষার দায়িত্ব দিয়েছে। এডগার দৌড়ে সমাধির সামনে আসে এবং নিজের নামের পাসওয়ার্ড ব্যবহার করে সমাধির দরজা খুলে দেখে ভিতরে কিছু নেই। ঠিক ওই সময় পিছনে একটা থার্ন এসে এডগারকে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু এডগারের কোনো ক্ষতি করার আগেই জন ওই থার্নকে গুলি করে মেরে ফেলে। এডগার তার মামাকে জীবিত দেখে হতবাক হয়ে যায়, কারণ সে এতক্ষণ জানতো তার মামা মারা গেছে। জন এতদিন বহু চেষ্টার পরেও ওই মেডেল কিছুতেই খুঁজে পাচ্ছিল না, কিন্তু সেটা ভালো করে বুঝতে পারছিল কোনো না কোনো থার্ন সবসময় তার উপর নজর রাখছে। তাই সে এই ধরনের পরিকল্পনা করেছিল। জন মৃত থার্নদের কাছে থাকা মেডেলটি নিয়ে ভাগ্নে এডগারকে বিদায় জানিয়ে আবারও সমাধির ভেতরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। এরপর সে রাজকুমারীর ডেজার শেখানো মন্ত্র উচ্চারণ করে আবারও বাথরুমে ফিরে যায়। আজ এই পর্যন্তই। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আজকের গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবে।